ছাত্র জনতা হত্যার দায়ে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা, ক্ষমতা ছেড়ে নির্বাচনের শর্ত। ঘুরে গেল ক্ষমতার চাকা, এবার পদত্যাগের দাবি সহ 9 দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনা সহ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি এই গোটা প্রক্রিয়ায় যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত এদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করার জন্য উদ্যোগ নিয়েছেন। কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে কার ইশারায় নিরীহ ছাত্রদের উপর হামলা চালানো হয়েছে এবং 1.5 শতাধিক ছাত্র জনতাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে জনগণ তা জানে। এখন হতাহতের প্রমাণ লোপাট করা হচ্ছে। হত্যাকারী ও হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এবং অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। কোটা সংস্কার আন্দোলনে শত শত ছাত্ররা যে নিহত হয়েছে তাদেরকে নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের পুলিশ, আর্মি, র্যাব, সেনাবাহিনী সহ প্রশাসনের মাধ্যমে মূলত হত্যা করা হয়েছে। এমন অভিযোগে প্রধানমন্ত্রী সহ প্রশাসনদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হচ্ছে। তাহলে কি কঠিন বিপদের মুখে পড়তে যাচ্ছেন প্রধানমন্ত্রী সহ প্রশাসনের লোকজন? অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তারা নতুন করে আবারও 8 দফা দাবি নিয়ে আবারও তারা রাজপথে ঝাঁপিয়ে পড়তেছে এবং তাদের পক্ষ থেকে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং তাদের কথা ক্লিয়ার, যতক্ষণ পর্যন্ত তাদের এই নতুন দাবিগুলো না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা পুনরায় আবারও আন্দোলনের দাবানল জ্বালিয়ে তুলবে গোটা বাংলাদেশ জুড়ে। তো দর্শক, এই বিষয়গুলোর কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আমাদের আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখে আসি যে প্রধানমন্ত্রী সহ প্রশাসনদের বিরুদ্ধে যে আন্তর্জাতিক আদালতে মামলা করা হচ্ছে, কী কারণে মামলা করা হচ্ছে এবং কিভাবে মূলত মামলা করা হচ্ছে এবং এর মাধ্যমে মূলত কি হতে পারে, এবং বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা নতুন করে যে কর্মসূচি তারা ঘোষণা করেছে, নতুন করে কর্মসূচি ঘোষণা করে তারা আবারও যে আন্দোলনের ঘোষণা দিয়েছে সেগুলো আমরা একের পর এক দেখে আসি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে 8টি বার্তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসব বার্তার মধ্যে রয়েছে হতাহতদের তালিকা তৈরি, হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা, বিশ্ববিদ্যালয় ও হল খুলে দিতে চাপ তৈরি করা। বৃহস্পতিবার এসব বার্তা সংবলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক। বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে পোস্ট করা বিবৃতিটির শুরুতেই রংপুরের আবু সাইদ সহ নিহতদের স্মরণ করা, তাদের কবর জিয়ারত ও পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য বলা হয়। এরপর হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতা, সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা, মর্যাদার সঙ্গে দাফন ও জানাজায় অংশ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিবৃতিতে সংঘর্ষে হতাহতদের তালিকা তৈরি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। একই সাথে হত্যা ও হামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখতেও বলা হয়। এ সময় আন্দোলনকারী যারা যে স্থানে আন্দোলন করেছেন তাদের নতুন করে সংগঠিত হতে আহ্বান জানানো হয়। একই সাথে ফেসবুকে ক্ষোভ না ছেড়ে মাঠের প্রস্তুতি নিতে বলা হয়। বিবৃতিতে আন্দোলনকারীদের নিরাপদে থাকতে, চিকিৎসা নিতে ও গ্রেফতার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। বলা হয় ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করার কথা। সময় কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয় শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ক্র্যাকডাউন ও হত্যা নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশে আন্দোলনরত ছাত্র নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এ সময় ছাত্র নাগরিক হত্যা ও গুম-খুনের বিচার, রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির বিচার, মামলা প্রত্যাহার ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক
আক্তার হোসেন সহ নিরপরাধ ব্যক্তিদের মুক্তি, আহত নিহতদের ক্ষতিপূরণ এবং সব ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতির উৎখাত ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে দফাভিত্তিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়। আপিল বিভাগের রায়ের পর কোটা সংস্কার করে সরকারের দেওয়া প্রজ্ঞাপনের বিষয়ে বিবৃতিতে বলা হয়, আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিকে তারা চূড়ান্ত সমাধান মনে করছেন না। তারা মনে করেন যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতি নির্ধারণী জায়গায় সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে প্রজ্ঞাপন দিতে হবে। সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর কেবল কোটা সংস্কারের বিষয়ে সীমাবদ্ধ নেই বলেও মন্তব্য করা হয়। তাই প্রজ্ঞাপন জারির সঙ্গেই এই আন্দোলনের সমাপ্তি ঘটবে না বলে জানানো হয়। শেখ হাসিনা সহ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, মানে এই আমলা টামলা যারা আছেন, এই গোটা প্রক্রিয়ায় যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত এর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা করার জন্য উদ্যোগ নিয়েছেন। তারা এই মামলা করার জন্য যে প্রমাণাদি সংগ্রহ শুরু করছেন, একটা ওয়েবসাইট খোলা হয়েছে sendhasina2icc.org। আপনারা এখানে ইনফরমেশন দিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আচরণে খুব মর্মাহত হয়েছি। আমাদের ধারণা ছিল যে আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে, আমরা সেটাই আশা করেছিলাম। কিন্তু আমরা বিস্ময়করভাবে দেখেছি যে সেনাবাহিনী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং পুলিশ আর বিজেপি আর ছাত্রলীগ মানুষ মারছে, তারা বাধা দেয়নি, জনগণকে রক্ষা করতে আসেনি। এবং আমরা এও শুনেছি যে কম্বিং অপারেশনের নামে ঢাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন এবং পুলিশের লোকজন বাড়ির ভিতরে গিয়ে তছনছ করেছে, ধরে এনেছে, নির্যাতন করেছে, নারীদের সঙ্গে অশোভন আচরণ করেছে এবং এই সেনাবাহিনী সেটা বাইরে দাঁড়িয়ে পাহারা দিয়েছে। ঠিক আছে, আপনি বাংলাদেশের এই ভূখণ্ডের ভিতরে এই মুহূর্তে অত্যন্ত ক্ষমতাশালী, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে তো শান্তিরক্ষা মিশনে যেতে হবে। এবং এই প্রবাসী বাংলাদেশিরা যদি না চায়, প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি আছে বাইরে, এবং এরা হয়তোবা এতদিন রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিল না, দেশ নিয়ে খুব একটা ওই অর্থে অ্যাক্টিভ ছিলেন না, কিন্তু এই 1.5 কোটি বাংলাদেশির মধ্যে অনেকেই কিন্তু আছেন প্রভাবশালী। ধরেন বিভিন্ন দিক দিয়ে আমি মনে করি, আমি এটা খোঁজখবর নিয়েছি, কথা বলেছি ওনাদের সঙ্গে, এই 1.5 কোটি বাংলাদেশির একটা অংশ, বড় একটা অংশ প্রভাবশালী, এবং ওনারা যদি চান যে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাবে না, করে দিবে, আমার মনে হয় সেটা অসম্ভব কিছু না। আমি মনে করি আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, দেশের বিদেশের বাইরে সেনা সদস্য বা সেনাবাহিনীর যারা লোকজন আছেন কর্মরত বা রিটায়ার্ড, আমার মনে হয় যে আপনারা বিষয়টা আরেকবার বিবেচনা করে দেখতে পারেন যে আপনারা কি দেশের জনগণের পক্ষে থাকবেন নাকি ফ্যাসিস্ট সরকারের পক্ষে থাকবেন। আমরা পৃথিবীর ইতিহাসে এইরকম অনেক স্বৈরাচারের পতন দেখেছি, অনেক স্বৈরাচারের পরিবর্তন দেখেছি। তো আমরা আশা করি যে বাংলাদেশের যারা যারা জড়িত আছেন গণহত্যার সঙ্গে, এই যে বিশেষ বাহিনীগুলো, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আমার মনে হয় আপনাদের আরেকবার একটু ভাবনা চিন্তা করা উচিত, বিবেচনা করা উচিত। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তারা নতুন করে 8 দফা দাবি নিয়ে আবারও কিন্তু তারা আন্দোলনের ব্যাপারে ঘোষণা দিয়েছে, এবং তাদের পক্ষ থেকে কিন্তু ক্লিয়ার তারা বলেছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা ফিরবে না, তারা আন্দোলন করবে। এবং তারা কিন্তু ক্লিয়ারভাবে বলতেছে যে এর আগেও আমরা যখন প্রথম আন্দোলন শুরু করেছিলাম তখন যদি সরকার এই দাবিটা মেনে নিত, কোটা বাতিল করত, তাহলে এই ভয়াবহ অবস্থা আজকে বাংলাদেশে হতো না। তো যখন অবস্থা খুবই তীব্র আকার ধারণ করেছে তখন সরকার বিষয়টা বিবেচনা নিয়ে তখন এটা নিয়ে মূলত আমাদের দাবিটা মানা হয়েছে। শুরুতে যদি দাবিটা মানত তাহলে এত কিছু ঘটতো না। এটা অবশ্য কথাটার যৌক্তিকতা রয়েছে। তো আপনার কাছে এই বিষয়টাকে কেমনভাবে মনে হচ্ছে, মানে এই বিষয় নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং অন্যদিকে এই যে ভদ্রলোক প্রধানমন্ত্রী সহ প্রশাসনদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার ব্যাপারে যেই তথ্যগুলো দিল, এই বিষয়ে নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং আপনার কাছেও কি মানে বিষয়টা এরকমই মনে হচ্ছে যে আসলেই প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ, আর্মি, র্যাব, সেনাবাহিনী সহ বাংলাদেশ প্রশাসনের মাধ্যমেই
এই যত ছাত্ররা নিহত হয়েছে তাদের মাধ্যমেই তাদের কারণেই নিহত হয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে তাদেরকে নিহত করা হয়েছে, এরকমটা কি আপনি মনে করছেন নাকি ভিন্ন কোনো কিছু আপনার কাছে মনে হয়, সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো এই যে কোটা সংস্কার আন্দোলন আমরা দেখলাম, মোটামুটি পরিস্থিতি কিন্তু একেবারে স্বাভাবিক ছিল। হঠাৎ করে কোটা বাতিলের দাবিতে কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হলো, আস্তে 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 করে এই আন্দোলন সারা বাংলাদেশব্যাপী সব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ল এবং এই আন্দোলনে শত শত মানুষ নিহত হয়েছে। যেমন ছাত্রদের মধ্য থেকে ছাত্ররা নিহত হয়েছে বা আন্দোলনকারীরা নিহত হয়েছে, ঠিক তেমনইভাবে পুলিশদেরকেও হত্যা করা হয়েছে, ঠিক তেমনইভাবে ছাত্রলীগকেও কিন্তু হত্যা করা হয়েছে। অর্থাৎ আন্দোলনকারীরা হোক, প্রশাসনের মধ্য থেকে হোক, আর ছাত্রলীগদের মধ্যে হোক, অনেক মানুষ কিন্তু তারা নিহত হয়েছে। এই যে ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে এই কারণে, শুরুতে যখন আন্দোলন শুরু হয়েছিল তখন যদি এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে যদি তখন এই যে সিদ্ধান্তটা বর্তমানে দেওয়া হয়েছে যে কোটা বাতিল করা হয়েছে, এই বাতিলের সিদ্ধান্তটা তখন যদি নেওয়া হতো তাহলে কিন্তু এই কঠিন পরিস্থিতি আমাদেরকে দেখতে হতো না। এক সপ্তাহ যাবৎ গোটা দেশে ইন্টারনেট নাই, ইন্টারনেটবিহীন, এবং শত শত মানুষের লাশ, শত শত মায়েদের কোল খালি, এই দৃশ্যগুলো কিন্তু আমাদের দেখতে হতো না। এবং পাশাপাশি বিভিন্ন স্থাপনা, বিভিন্ন জায়গা, এগুলো কিন্তু ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা, বিভিন্ন রকমের সহিংসতার ঘটনাও কিন্তু ঘটেছে। এবং এখনও পর্যন্ত কিন্তু অবস্থা স্বাভাবিক হয়নি, এখনও পর্যন্ত কারফিউ জারি রয়েছে। শহরে, গ্রামে, বন্দরে বিভিন্ন জায়গায় কিন্তু কারফিউ রয়েছে, অনেক জায়গা থেকে কারফিউ উঠে যাচ্ছে এবং এখনও পর্যন্ত কিন্তু ইন্টারনেট স্বাভাবিকভাবে এখনও পর্যন্ত দিতে পারেনি। সিম কোম্পানিগুলো কোনো 4G কানেকশন তারা দেয়নি এবং ব্রডব্যান্ড এর পক্ষ থেকে মোটামুটি কানেকশন তারা দিচ্ছে এবং এর মাধ্যমে মূলত কিছুটা একটু মানুষ স্বস্তি পাচ্ছে। তো যাই হোক, এখন ছাত্রদের যে এখন নতুন করে তারা যে দাবিগুলো তুলতেছে, বিশেষ করে তাদের পক্ষ থেকে যে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে যেই দাবি উত্থাপন করা হয়েছে এবং পাশাপাশি সমন্বয়ক যারা আছে তাদের নিরাপত্তা এবং পরিবেশ পুরোপুরি শান্ত করে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদেরকে পুনরায় ফিরে যাওয়ার মতো পরিবেশ তৈরি করে দেওয়া সহ এরকম গুরুত্বপূর্ণ কিছু যৌক্তিক দাবি কিন্তু তাদের রয়েছে, যেটা বাংলাদেশের জনগণ মনে করে যে যৌক্তিক। ছাত্রদেরকে এখন বিভিন্ন জায়গা থেকে অজ্ঞাতভাবে উঠিয়ে নেওয়া হচ্ছে, তাদেরকে নিয়ে এরপরে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে, বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন রকমের অভিযোগ আমরা এখন শুনতে পাচ্ছি। তো এই বিষয়গুলোর কারণেই কিন্তু তাদের পক্ষ থেকে এই যে নতুন করে যে কর্মসূচি, সেগুলো কিন্তু এই কারণেই তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো তাদের মৌলিক যে দাবিগুলো, যেগুলো আসলে মানার মতো, মানা যায় এবং কোনো ক্ষতি নাই, সে দাবিগুলো মেনে মোটামুটিভাবে পরিস্থিতি যেভাবে হোক শান্ত তো করতে হবে। তবে শুধুমাত্র যদি এরকম টার্গেট থাকে যে ক্র্যাকডাউন বা মুখ চেপে ধরে এরপরে থামাবো, তাহলে কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে। যেটা আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের সময় বিএনপি সহ সরকার বিরোধী যে দলগুলো আছে, আমরা মনে করছিলাম তখন যে তাদের আন্দোলনের কারণে হয়তোবা ভয়াবহ কিছু পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে পারে, কিন্তু তখন একদিনেও বিদ্যুৎবিহীন বা ওইরকম ইন্টারনেটবিহীন কিন্তু ওরকম ছিল না। এবং মোটামুটি এরকম পরিস্থিতি কিন্তু একটু আমরা তখন দেখিনি। অথচ এখন এসে ছাত্রদের মাধ্যমে শুরু হয়ে এই আন্দোলন এত বিশাল আকার ধারণ করলো, এটা কিন্তু কল্পনাতীত। কারণ ছাত্ররা তারা নিরপেক্ষভাবে
তারা নামে লাশ পড়ার পরেও কিন্তু তার আন্দোলন ছাড়েনি। তাদের কথা যে আমাদের দাবি মানলে আমরা সরব। তো যাই হোক দর্শক, বিষয়গুলো দেখলে এই সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।